ওই ভাইয়াকে বলে যে, ইমরান, আজকে তো অনেক খেলছি, তুই যা, বাড়িতে যা। আমি এখন চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আবার কালকে আসব। কালকে তোকে ডাক দিব, আমরা দুজন আবার একসাথে ব্যাডমিন্টন খেলব। ছেলেটার মুখ থেকে এমন কথা শুনে ভাইয়ার একটু খারাপ লাগলো। ওনার কাছে আসলে খেলতে খুব ভালো লাগছিল। তখন ইমরান ভাই ছেলেটাকে বলল যে, ভাই আয়, আরেকটা ম্যাচ খেলি না। এটাই শেষ ম্যাচ। এরপর আমরা যে যার মতো চলে যাব। এই ম্যাচটাই শেষ। কিন্তু ছেলেটা কোনোভাবেই খেলবে না। এরপর ছেলেটার সাথে ইমরান ভাইয়ার কথা কাটাকাটি হয়। এদিকে ওই যে ২টা ব্যাডমিন্টনের যে ব্যাট, একটা ব্যাট তো ইমরান ভাইয়ের হাতে, সে কোনোভাবেই ওই ব্যাটটা ফিরিয়ে দিতে চাচ্ছিল না ওই ছেলেটার হাতে। ওই ছেলেটা বারবার ব্যাটটা চাচ্ছিল। এখন ভাইয়া বলতেছে যে, না, আরেক ম্যাচ না খেললে ব্যাট দিব না। এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ইমরান ভাই ওই ছেলেটাকে বলে, বুঝছি, তুমি আমার সাথে এইবার যদি আরেকটা ম্যাচ খেলো, তুমি হেরে যাবে, তাই ভয় পেয়ে চলে যেতেছ, তাই না? ভয় পেয়ে চলে যেতে চাচ্ছ, এই তাহলে কারণ। এই বলে ইমরান ভাই হাসতে লাগল। তো তার এই কটাক্ষমার্কা হাসি দেখে ওই ছেলেটা রাগান্বিত হয়ে ছেলেটা বাম হাতটা উল্টো করে ভাইয়ার গালে কষে মারে এক চর। এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা যদি হাত দিয়ে কাউকে আঘাত করি, তাহলে আমাদের হাতের যে পাতা, মানে যেখানে আমাদের হাতের তালু বলি আর কি আমরা যেটাকে, তো এই হাতের তালু দিয়ে কিন্তু আমরা আঘাত করি। কিন্তু আমরা যদি এই তালু দিয়ে আঘাত না করে আমাদের হাতের যে উল্টো পাশটা, এটা দিয়ে আঘাত করি, তাহলে জিনিসটা কেমন হবে? ওইভাবে আঘাত করেছিল আর কি, হাতের তালু দিয়ে না, হাতের তালুর উল্টো পাশ দিয়ে। তখন এই ছেলেটা এত জোরে মারছে, এক চর খেয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে ইমরান ভাই। ছেলেটার কাছ থেকে চর খেয়ে গালে হাত দিয়ে কান্নাকাটি করতে থাকে। আর ওই ছেলেটা তখন ইমরান ভাইয়ের কাছ থেকে ওই ব্যাটটা এক টানে কেড়ে নিয়ে বলে যে, সোজা বাড়িতে চলে যা, ভাগ এখান থেকে। তো ভাইয়াও কান্না করতে করতে বাড়ির পথে হাঁটা শুরু করলেন। কি মনে করে কয়েক পা এগিয়ে পেছন দিকে তাকাইছেন। পিছন দিকে তাকিয়ে দেখেন, যারে খুঁটিও নাই, খুঁটিতে বাঁধা জালও নাই, ওই ছেলেটাও নাই। এত অল্প সময় কিভাবে জায়গাটা ফাঁকা হতে পারে ভাইয়া বুঝতে পারলেন না। বাড়িতে যাওয়ার সময় ভাইয়া ফজরের আজানের শব্দ শুনতে পেলেন। এরপর কাউকে কিছু না বলে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কয়েকদিন পর থেকে এই ইমরান ভাইয়ের মধ্যে কিছু লক্ষণ দেখা গেল। সে কারো সাথে সহজে কথা বলে না, আর মুখ দিয়ে বিশ্রী রকমের পচা দুর্গন্ধ বের হতো। সন্ধ্যা হলেই শরীর কাঁপুনি দিয়ে জ্বর উঠত, আবার সকালবেলা সেটা ঠিক হয়ে যেত। ইমরান ভাইয়ের আম্মু, উনি বিষয়টা বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কিছু না। উনি দেরি না করে দ্রুত এক কবিরাজের কাছে নিয়ে যান। আর তখন এই যে জাহিদুল ইসলাম ভাই, উনি কিন্তু বাসাতেই ছিলেন। যখন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কবিরাজের বাসা থেকে যখন ফেরত নিয়ে আসে, তখন দেখা গেল তার মুখে যে গন্ধটা ছিল সেটা এখন নাই, সবার সাথে হাসি মুখে কথা বলছে। তখন ওনার আম্মু খুলে বলে যে কি ঘটনা হয়েছিল। এই যে যেই ছেলের সাথে যেই ঘটনাগুলা, এটা তো আসলে কেউ জানেন না। ওখানে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ রুকিয়া করে তার ওপর জিন হাজির করান। মূলত ওই জিনটাই সব কথা বলে। তখন নাকি ইমরান ভাইয়ের বয়স অনেক চিকন হয়ে গিয়েছিল। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল দিয়ে দেন। কবিরাজ এটাও বলেন যে ওই যে জিনটা, ওইটা যদি তার হাতের তালু দিয়ে ইমরান ভাইকে চড় দিত, তাহলে ইমরান ভাই মারা যেত নিশ্চিত। তার শরীরের ভিতরের অর্গ্যানগুলো সব নষ্ট হয়ে যেত। কিন্তু সেটা না করে হাতের উল্টো পাশ দিয়ে চড় দিয়েছে, যার কারণে তার ক্ষতি হয়েছে। তবে এতে হরে সে মারা যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওই জিনটা নাকি ইমরান ভাইয়ের পিছু ছাড়বে না। তো বাড়িতে ফেরত আসার পর সবাই তো বকাবকি করতেছে যে এত রাত্রে হিতার মার বিলে যাওয়ার কি দরকার ছিল। এর কয়েকদিন পর ইমরান ভাইয়ের আব্বু তাকে ঢাকায় যেই মাদ্রাসায় লেখাপড়া করতে, সেখানে দিয়ে আসেন। অবাক করা বিষয় হল, কয়েকদিন পর সকালবেলা, একদম সকালবেলা বাড়ির উঠোনে ইমরান ভাই দাঁড়ায় আছে। কি ব্যাপার? ইমরান ভাইও অবাক দৃষ্টিতে সকলকে দেখছে, আর সবাই অবাক দৃষ্টিতে ইমরান ভাইকে দেখছে। এত সকালবেলা সে কোত্থেকে আসলো? তখন ইমরান ভাইয়ের আম্মু ইমরান ভাইকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই এত সকালবেলা কিভাবে আসলি? উনি কিছুই বলতে পারছেন না, এলোমেলো কথা বলছে। আমি কিভাবে আসলাম? আমি তো মাদ্রাসায় ছিলাম। আমি কিভাবে আসলাম আমি তো বুঝতে পারছি না। তো এরপর যখন ওনার বাসা থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় যে আমার ছেলে কিভাবে আসলো, হুজুর তো অবাক। হুজুর বলেন যে, আরে আপনার ছেলে বাসায় গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো খুব চিন্তিত ছিলাম যে আপনাকে আমরা জানাবো, মানে ইমরান ভাইয়ের বাবাকে, যে আপনার ছেলে কোথায় হারায় গেল। আমরা তো খুব চিন্তিত হয়ে পড়ছি, থানায় জিডি করব, এরকম একটা প্রক্রিয়া আমরা করতেছি, আপনাকে জানাবো। হুজুর জানান যে এই মাদ্রাসাটার চতুর্দিকে ইটের উঁচু দেয়াল, বাইরে একটা বড় গেট, 24 আওয়ার্স সেখানে পাহারা থাকে।
রাতের বেলাও একজন পাহারাদার থাকে। সেখানে কোনোভাবেই এই বাচ্চা দেয়াল টপকিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সে যে কিভাবে গেল এটা মাদ্রাসার কেউ বলতে পারে না, এমনকি দরজাও ভেতর থেকে বন্ধ। এই ছেলে কোত্থেকে হারায় যাবে এটা তো খুব চিন্তার বিষয়। মাদ্রাসার হুজুররাও খুব পেরেশানিতে পড়ে যান। সেটা হুজুর জানান যে যাক আলহামদুলিল্লাহ ও যে বাড়িতে গেছে। তখন হুজুরকেও বলেন যে আসলে এই ঘটনা। তখন হুজুর বলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, ওকে একটু ভালো চিকিৎসা করাতে হবে। এরপর আসলে ইমরান ভাই তো ওই কথাই বলতেছেন। উনি তো নিজেও বলতে পারেন না যে আসলে কি হয়েছে না হয়েছে। এরপর আবার সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ আবারও কিছু ট্রিটমেন্ট দিয়ে দেন। তো দুঃখের বিষয় হলো বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসাতে ইমরান ভাইয়ের আব্বু ইমরান ভাইকে ভর্তি করিয়েছিলেন, কিন্তু অল্প কয়েকদিন পর সর্বোচ্চ 1 সপ্তাহ রহস্যজনকভাবে ইমরান ভাই বাসায় চলে আসতেন। উনি কিছুই বলতে পারতেন না উনি কিভাবে আসছেন, কি হয়েছে না হয়েছে। তবে উনি শুধু এতটুকুই বলতে পারেন যে কোনো একটা অদৃশ্য শক্তি সবসময় তাকে পিছু নেয়, সবসময় তার পিছু পিছু ঘোরে। কিন্তু উনি বলতে পারেন না কিছু এবং তাকে দেখতেও পান না, তবে উনি ফিল করেন কোনো একটা অদৃশ্য শক্তি তাকে পিছু পিছু নিচ্ছে, তার ফলক তাকে ফলো করছে। এখন নাকি ওনার সাথে এমন কিছু ঘটে না, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তবে উনি মাদ্রাসায় আর লেখাপড়া করতে পারেননি। ওনার লেখাপড়ায় নাকি আর হয় নাই এই সমস্যার কারণে। এমনিতে উনি সুস্থ আছেন, দিব্যি ভালো আছেন, কিন্তু উনি লেখাপড়াটা আসলে আর কন্টিনিউ করতে পারেন নাই। এটাই ওনার জীবনের একটা ট্র্যাজেডি হয়ে গেছে। তো আল্লাহ ওনাকে যে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি উনি যেন আবার কখনো এই ধরনের সমস্যার মধ্যে না পড়েন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স, আসসালামু আলাইকুম রাসুল ভাই। আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। আমার যে স্টোরিটা এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি রাজবাড়ির কামারখালীতে স্টোরিটা ঘটেছে। আর এটা হচ্ছে আমার কাজিন তুহিন, ওর নানুর স্টোরি। তো স্টোরিটা এমন ছিল যে তুহিনের নানু ওনার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হবার পর যখন ওনার মানে দেখতে আসে ওই টাইমে আসলে ওই ফ্যামিলি থেকে, মেয়ের ফ্যামিলি থেকে একটা ব্যাপার ইনফর্ম করে ছেলেকে যে দেখো আমি কোনো ব্যাপার আমি মানে লুকিয়ে রাখতে চাই না, সেটা হচ্ছে আমার মেয়ের উপর জিনের প্রবলেম আছে। এটা ওর বয়স যখন 7 বছর ওই টাইমটা থেকে এই প্রবলেমটা হয়। সো আসলে উনি ব্যাপারটা ইগনোর করে, যে আবার ভাবে যে আসলে হয়তোবা ফান করছে বা যে কোনোভাবে উনি ব্যাপারটা মানে না এবং ব্যাপারটা হাসি দিয়ে উড়িয়ে দেয় এবং তিনি বিয়ে করে নিয়ে যান। তো বেশ কিছুদিন উনি বিজনেস করত, তো ওনার সব কিছুতে মোটামুটি খুব ভালো ফল ছিল, উনি খুব ভালো ছিল। তো আর্থিক অবস্থা সব কিছুতেই ভালো। তা এর মধ্যে কিছু অলৌকিক ব্যাপার দেখা গেল তার কিছুদিন পর থেকে। যেমন দেখা যেত যে তার বাড়িতে যে কোনো জায়গাতে টাকা পাওয়া যেত এবং ওই টাকা যদি তার রুমে রেখে দেওয়া হতো, দেখা গেল তার ওয়াইফ পেয়েছে, রুমে নিয়ে গেছে, কোনো একটা কিছুতে রেখেছে, ওটা ডাবল হয়ে গিয়েছে। তো ব্যাপারটা আসলে কোনো একটা টাইমে জানায় তার ফ্যামিলিকে এবং তার হাজব্যান্ডকেও জানায়। তো ব্যাপারটা কোনো একটা টাইমে ইউজ টু হয়ে যায়, এরকম তো হয়তো বা তো সবাই ভাবে যে না, যেহেতু জিনের কথা আছে বা আমরা শুনছি, সো এরকম হতেই পারে। তো এর কিছুদিন পর ওই তুহিনের নানা উনার যেটা হয় যে উনার আন্ডারে একটা মেয়ে কাজ করত, মানে অনেক লোক কাজ করতে, বাট একটা মেয়ে ছিল সেখানে। এবং আপনার যেটা হয় যে কোনোভাবে দেখা গেল ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে এবং গভীর রাতে দেখা গেছে যে না, সে তার বাসায় এসে দরজা নক করছে। নক করার পর তার ফার্স্ট ওয়াইফ দরজা খুলেছে এবং খোলার পরে তিনি তার পায়ে গিয়ে পড়েছে যে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো একটা ভুল করেছি। সে বলে যে কি, পরে ডিটেলসটা শুনে এবং সে কান্নাকাটি করে। অতটা বা একটা মানুষ যেভাবে রিয়েক্ট করার কথা অতটা কিছু পাওয়া যায়নি তার মধ্যে। তো সে আসলে বলল যে সব দোষ তোমার, আমি এই মেয়েটার কোনো দোষ দিব না, ও আমার বোনের মতো, ঠিক আছে ঘরে নিয়ে যায়। এবং এই যে নতুন বউ, এই বউ চিন্তাভাবনা করে যে উনি তো আমি আসলে একটা অন্যায় করে ফেলেছি, তা আমি সবার আগে উঠে সকালবেলা আজকে রান্নাবাড়াটা আমিই করে সবাইকে খাওয়াবো। তো উনি ব্যস্ত, সেভাবে রান্নাবাড়া করতে চান। মানে যেটা হয় যে উনি যেভাবে বলেছিল যে উনার কড়াইটা নাকি মানে চুলার উপরে দেওয়া ছিল এবং হঠাৎ করে উনি অন্য একটা কাজে পিছে ফিরে তাকিয়েছেন এবং উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে উনি হঠাৎ করে চিৎকার করে ওঠেন। তো সবাই মিলে কাছে যান এবং গিয়ে যেটা দেখেন যে উনি পিঠে খুব করছে আর বলছে বাবা মরে গেলাম, আমাকে কে যেন সেকা দিচ্ছে আগুনের। তো উনি সবাই গিয়ে দেখে যে না, ওই জায়গাটা আসলে লাল হয়ে গিয়েছে এবং তার প্রায় ঘণ্টাখানেক পরে ওইখানে ফোসকা পড়ে যায়। তো সবাই মিলে চিন্তাভাবনা করে এরকম হচ্ছে কেন। তো যাই হোক এরকম হলো। তার নেক্সট দিন তার হাজব্যান্ড তাকে বলে যে, ফার্স্ট ওয়াইফকে বলে যে দেখো আমার ওইখানে তো ছাগল রাখা আছে, তুমি ছাগলটা প্লিজ গিয়ে নিয়ে আসো। তো উনি যান এবং গিয়ে উনি দেখতে পান যে একটা লোক দূরে দাঁড়িয়ে আছে এবং ওই ফার্স্ট ওয়াইফকে জিজ্ঞাসা করছে যে কি তোর ছাগলের জন্য এখানে এসেছিস। উনি বলে যে হ্যাঁ আমি ছাগলের জন্য। তো বলছে যে দেখ সামনে ছাগল আছে। তো উনি সামনে যায় এবং সামনে গিয়ে যেটা দেখেন যে উনার ছাগল সামনে দাঁড়িয়ে আছে এবং উনি ছাগল ধরবার জন্য যখন রশিটা ধরতে যায় তখন রশি একটু একটু করে সরে যায় এবং উনি হাত বাড়ায়। তো ওই পাশ দিয়ে ওই টাইমে একটা মানুষ আসছিল, তো লোক আসছিল। উনি যেটা ফলো
করে যে এই মহিলা আসলে ওইখানে কোনো ছাগল বলে কিছুই নেই, বাট ওই মহিলা কাটার মধ্যে, খেজুরের কাটার মধ্যে শুধু তার হাতটা বারবার দিচ্ছে। এবং উনি তাকে বাড়িতে নিয়ে আসে, এবং বাড়িতে নিয়ে আসার পর যেটা হয়, তাকে ডাক্তারের ট্রিটমেন্ট দেওয়া হয়। পরে তাকে বলা হয় যে কি হয়েছিল, উনি ডিটেলসটা বলে দেন। ওকে। এরপর উনার আসলে উনার ওই পরে বিয়ে হয়েছে যার সঙ্গে, তার ওপর প্রচুর টর্চার করা হয়, নানাভাবে টর্চার করা হয়। এই নানা আবার চিন্তাভাবনা করে যে আসলে আমার ওয়াইফকে যেহেতু এইভাবে টর্চার করা হচ্ছে, সো আমি একটা কবিরাজ নিয়ে আসি। তো উনি মাখন কবিরাজ নামে একটা কবিরাজ ছিল, উনি তাকে ইনফর্ম করে এবং সে আসেন। সে এসে তার মতো আসন দেন এবং নানু রুমের মধ্যে ছিল। ফার্স্ট যে ওয়াইফটা ছিল উনি রুমের মধ্যে ছিল। তিনি ওই কবিরাজটা কি করলো জানি না, উনি দৌড়ে বাহিরে চলে আসেন এবং এই কবিরাজের কাছে গিয়ে বলেন যে তোরা আমাকে এভাবে করছিস কেন, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, সো ও এরকম বিয়ে করছে কেন, আমি তোকে লাভ করতাম যেটার কারণে ও কেন বিয়ে করেছে। তো উনি যেটা করে যে উনি বলে যে তোর কোনো কথা শুনবো না, তুই কেন ওর উপরে আছিস, তুই এখান থেকে চলে যা। তো উনি একটা বেত রাখেন কাছে এবং ওই বেতটা উনি পড়েন এবং মাটিতে আঘাত করেন এবং এই ফার্স্ট ওয়াইফটা মানে যার উপরে পজেসড হয়েছেন এবং উনি ভীষণভাবে চিৎকার করেন। পরে দেখা যায় কি কিছু সময়ের জন্য ওখান থেকে চলে গেছে, মানে ওই জিনটা চলে গেছে। এবং পরে এই নানুর পিঠে বা যেখানে যেখানে বাড়ি দিয়েছে সেখানে দেখা যায় যে না ওখানে লাল হয়ে গেছে এবং কোনো একটা টাইম এই জিনটা আসলে সহ্য করতে পারে নাই এই অত্যাচার। তো এই নানুকে একদিন রাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সন্ধ্যার পরে। তো একটা লোক দৌড়ে এসে বলছে যে ভাবি কোথায়। তো দরজার মানে বাসার লোকজন সবাইকে আস্ক করেছে এবং কেউ আসলে খুঁজে পাচ্ছে না। পরে উনি বলল যে আমি একটা মুহূর্তের জন্য যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি একটা মুহূর্তের জন্য আমার চোখ পড়ল, আমি চোখ সরাই তাকে দেখলাম না, আমি দেখলাম যে ভাবি শূন্যের উপর দিয়ে ভাসতে ভাসতে চলে গেল, মনে হচ্ছে যে শূন্যের উপর বসে আছে। তো এইভাবে তো ওই আবারও কবিরাজকে ডাকা হয় এবং কবিরাজ বসার পরে উনি বলেন যে ঠিক আছে আমি এটার একটা সমাধান করতে পারি। সেটা হচ্ছে ঠিক 3 দিনের মাথায় এই উনাকে দিয়ে যাবে এবং এই যখন দিয়ে যাবে একটা ডাকি দিবে, সেটা রাত 12টা থেকে যে কোনো টাইমে হতে পারে, রাত 12টা থেকে ভোর পর্যন্ত যে কোনো টাইমে হতে পারে, তোমরা কেউ ঘুমাবা না। সো সেটাই হয়। তো ওই দিন আবার প্রচুর বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির মধ্যে সবাই বসে আছে যে কখন কি হয় কখন কি হয়, এরকম ইয়ে ছিল। তো হঠাৎ করে একজন মানে একটা চিৎকার করছে, মানে একটা চিৎকার করেছে বা একজনের নাম বলে, মানে ওনার হাজব্যান্ডের নাম বলে। তো একজন যে বিশ্বস্ত কর্মচারীটা ছিল উনি আবার বলছে ভাই ভাবি না চিৎকার করলো। তো পরে বলছে যে কই আমরা তো শুনিনি। তো সবাই বের হয়ে আসলো, রাসেল ভাই বের হয়ে এসে যেটা দেখে যে মানে ওনারা সবাই খুঁজতে খুঁজতে বৃষ্টির মধ্যে অনেকে ভিজেও গিয়েছেন। তো ওনারা যেটা ফলো করেন যে ওনাকে যেভাবে দাঁড়িয়ে আছেন উনি ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং মানুষের উপরে বাজ পড়লে যেরকম মানে মানুষ স্ট্যাচু হয়ে যায় উনি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছেন। তো ওনারা সবাই গিয়ে তার কাছে যান এবং গিয়ে তাকে টাচ করেন এবং তিনি ওখানে পড়ে যান। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তার গায়ে কিন্তু 1 ফুট বৃষ্টির পানি ছিল না। তো তাকে নিয়ে তিনি সুস্থ করেন, প্রায় 2 দিন 2.5 দিন পর তাকে সুস্থ করেন। সুস্থ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, তুমি কোথায় ছিলে। তা উনি বলে যে আমি মানে যেটা বলবো তোমরা হয়তোবা বিশ্বাস করবা না, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমি দেখি যে আমাকে মানে দেখাশোনার জন্য 2-3 জন মেয়ে মানুষ আছে এবং একজন মহিলা আছে, যিনি কিনা বারবার যে আমাকে নিয়ে গিয়েছে বারবার তাকে বলছিল যে তুই যে ওকে নিয়ে এসেছিস তো ওর বাচ্চা আছে, ওর হাজব্যান্ড আছে, তো ওকে দিয়ে আয়। তো ও বারবার বলতেছিল যে না আমি দিয়ে আসব না। তো ওনাকে বারবার খাবার দেয়া হচ্ছিল, উনি ওই খাবারটা খাচ্ছিল না এবং উনি ফিরেই আসতে পারে ওই খাবারটা না খাওয়ার কারণে, যখন দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, পরে ওকে দিয়ে যায়। তো এই ছিল রাসেল ভাই আমার স্টোরি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালোর দলেই থাকেন আশা করি। আমি রাকিব কুড়িগ্রাম থেকে এই ঘটনাটা আমি শেয়ার করি আমার ম্যাসের এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি একসময় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন, যাই হোক তিনি এখন আর মাদ্রাসায় পড়াশোনা করেন না, এখন স্কুল লাইনে পড়াশোনা করেন। তার কাছ থেকে ঘটনাটা শোনা আজ থেকে 4 বছর আগে। যাই হোক বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে 4 বছর আগে। উনি যখন নতুন নতুন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, আপনারা জানবেন হয়তো যে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের একটা লজিং বাড়ির প্রয়োজন হয়, যেখান থেকে তারা 3 বেলা খাবার এনে মাদ্রাসায় এনে খায়। সেজন্য তাকে একটা লজিং বাড়ি খোঁজা লাগছে এবং লজিং বাড়ি খুঁজতে খুঁজতে মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা লজিং বাড়ির সন্ধান পেয়েছে। মানে তাদের লজিং বাড়ি মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। রাসেল ভাই, ওই লজিং বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বের রাস্তাটা এরকম যে কিছু দূর এগোলে 2 কিলোমিটারের মতো রাস্তা, আপনার 1 কিলোমিটার রাস্তা হলো জনবহুলপূর্ণ আর 1 কিলোমিটার রাস্তায় এক পাশে অনেক জঙ্গল আর এক পাশে অনেক বাজার।
সকালে ভাত এনে মাদ্রাসায় এনে খেতে হতো, দুপুরেও ভাত এনে মাদ্রাসায় খেতে হতো, কিন্তু রাত্রে রাত্রে যখন সে সেখানে যেত, সেখানে তার সাথে তার এক ভাই যেত। তার ভাইটার নাম ছিল মেবি সুমন ভাই। তার সাথে সুমন ভাই প্রতিদিন রাতে তার সাথে লচিং বাড়ি যেত, সেখান থেকে ভাত এনে আবার তার একসাথে আসতো। এভাবে প্রথম কয়েকদিন কাটলো। কাটার কিছুদিন পরে একদিন ওই বড় ভাই আর সুমন ভাই যাচ্ছে, যাওয়ার পর যখনই জনবহুলপূর্ণ রাস্তায় একের রাস্তা পার হওয়ার পর সুমন ভাই তাকে বলে যে আমি এখানে দাঁড়াই, আমার একটু কাজ আছে, তুমি যাও খাবার নিয়ে আসো, আমি এই জায়গায় আছি, এখান থেকে আমরা আবার একসাথে মাদ্রাসায় ফিরব। যে কথা সেই গাছ, তিনি চলে যায় খাবার আনতে এবং খাবার নিয়েও আসে, দেখে সুমন ভাই সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে তাহলে চলেন। তখন তারা একসাথে হাঁটতে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে কিছু একটা পোড়া পোড়া মানে গন্ধ। তারপরে সুমন ভাই তার তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটি মানে তার সাথে হাঁটছে, কিন্তু স্বাভাবিকভাবেই সুমন ভাই যখন তার সাথে যেত এবং মাদ্রাসায় ফিরত, তারা গল্প করতে করতে যেত, যাতে কারো ভয় না লাগে, তারা স্বাচ্ছন্দ্যে মাদ্রাসায় ফিরতে পারে। কিন্তু সেদিন সে লক্ষ্য করল যে সুমন ভাই অনেক দূরত্ব বজায় রেখে চলছে, কোনো কথা বলছে না। হঠাৎ তার ফোনে ফোনিং রিং বাজলো। যে সুমন ভাই এটা দেখে তো সে হতভম্ব হয়ে গেল, তারপরে সুমন ভাইয়ের দিকে তাকালো, কিন্তু সে লক্ষ্য করলো যে সুমন ভাইয়ের হাতে কোনো ফোন নেই। সে প্রথমে ভেবেছিল যে তার ফোন হয়তোবা চুরি হয়েছে, যার কারণে ফোন দিছে। যাই হোক, সে ফোনটা ধরে। ফোনটা ধরার পর যখনই সুমন ভাই ওপাশ থেকে বলে যে এই তুমি কই, আমি তোমার জন্য সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি এখন আসতেছো না কেন, সেই মুহূর্তেই সে হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যখনই পিছনে তাকায়, তখন দেখে যে সুমন ভাই অনেক দূরে দাঁড়াইছে, তার সাথে আর হাঁটছে না। এবং সেখান থেকে একটা এত জোরে একটা এমন বিকৃতিপূর্ণ হাসি দিছে, হাসি দেওয়ার ফলে সে বড় ভাই অনেক ভয় পায়। ভয় পেয়ে অনেক চিৎকার দেয়, চিৎকার দিয়ে দৌড়ে কোনো জনবহুলপূর্ণ এলাকায় কোনো একটা জায়গায় যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। মাদ্রাসায় পাঠানোর পর হুজুররা তাকে প্রশ্ন করে যে কী হয়েছিল। তারপরে সেসব ঘটনা খুলে বলে হুজুরদের। তারপরে হুজুর তার শরীর বন্ধ করে দেয়। এবং তারপরে রাসেল ভাই কি হয় যে এই ঘটনাটার ৩ থেকে ৪ দিন পর আরেক দিন তারা রাত্রে খাবার আনতে যায়। সেদিন সেদিন সুমন ভাইয়ের সাথে তার আরও দুই ভাই ছিল, ওই মাদ্রাসারই ২ বড় ভাই। তারা ৩জনই মূলত হাফেজ। তারা ৩জনই গল্প করতে করতে ওই লজিং বাড়িতে যায়। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি যে লজিং বাড়ি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আরও এক বড় ভাই ছিল ওই মাদ্রাসায়, সেই বড় ভাই তাদের ওই লজিং বাড়ির থেকে ৫ মিনিট দূরে একটা মাদ্রাসায় ইমামতি করে। তারা সবাই ভাবে মানে সবার ইয়ার মধ্যে তারা ৩জনই ওই লজিং বাড়ি থেকে ভাতটা নেওয়ার পর ওই মাদ্রাসায় তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। তার বড় ভাই ছিল ওই মসজিদের ইমাম। তারা সেখানে গিয়ে তার বড় ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়, রাত ১০টার মতো বেজে যায়। আর জানেনই তো গ্রামের দিকে আসলে রাত ১০টা মানে অনেক রাত, আমাদের শহরের ১টা বা ২টা এরকম একটা অবস্থা। যাই হোক ১০টা বেজে যায়, তারা ৩জন রাস্তা দিয়ে আসতে শুরু করার পর আপনার সুমন ভাই হঠাৎ দাঁড়িয়ে বলে যে তোমরা কি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কোনো মহিলার। তারপরে সবাই খেয়াল করে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কেউ মারা গেলে যে আর্তনাদ করে কান্না করে গ্রামের মা চাচা, সেইভাবে কান্না করতেছে কোনো একটা মহিলা। তারপরে কান্নার আওয়াজ উপেক্ষা করে সামনের দিকে আগাতেই লক্ষ্য করে যে একটা মহিলা তাদের সামনে কোনো একটা গাছের আড়াল থেকে সামনে এসে সামনে হুট করে এসে পড়ে। তারা প্রথমে ভাবছিল যে এটা হয়তোবা কোনো পাগল টাগল হবে। তারপর তারা লক্ষ্য করে যে ওই মহিলাটার পরনে ছিল আপনার লাল শাড়ি এবং তার চোখ ছিল পুরো লাল, আগুনের মতো জ্বলজ্বল করতেছিল এবং তাদের দেখে অনেক বিকৃতি হাসি দিচ্ছিল। বিকৃতি হাসি দেওয়ার পর
লাগলো জিনদের ডাক। ওপরে তেল ছিটিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে দিলাম, সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে উঠল চারপাশে। ওপরের গাছ রীতিমতো ঝাঁকি দিল, আগুনের তাপ আমি অনুভব করলাম, কিন্তু বৃষ্টির পানি পড়তে শুরু করল। ওই আগুনের আলোর ওপর তাকিয়ে দেখলাম রক্তের লাল, মনে হলো সব রক্তে। চোখ বন্ধ করলাম, অন্তর দিয়ে খুঁজতে লাগলাম, কি যেন দেখলাম আমি। কোথায় যেন গাছ হেলান দিয়ে এক বিশাল দেহের মাতাল বসে আছে। দৌড় দিলাম শুধু, তোর আর কিছু না। কতদূর গিয়েছে আমি জানি না, শুধু একটা জিনিস মনে আছে, আমার হার্ট বের হয়ে আসতে চাইছিল, মুখ দিয়ে এত জোরে কাঁদছিল। নিজেকে খুঁজে পেলাম সেখানে, যেখানে ফুয়েরগোকে দেখেছি গাছে হেলান দিয়ে বসে থাকতে। মাতাল মাতাল মানুষ দেখেছি, জিন দেখব তা ভাবিনি। আমি হেঁটে গায়ের কাছে গেলাম, মাতালের মতো ভনভন করছে। ওর সামনে আমি দাঁড়ানো, ফেরগো আমার সামনে, একদম মাতাল, মাতাল হয়ে পড়ে আছে। অল্প একটু তেলই বেঁচেছিল, আল্লাহর ইচ্ছা সেটা। তেল ঢেলে দিলাম, সেই জায়গাটা জ্বলে ওঠে, ধোঁয়া উঠতে শুরু করল, অ্যাসিডের মতো করে। কিন্তু মাতাল ফুয়েরগো সেটা টের পায়নি। লাইটার হাতে নিলাম। আমির সাহেব দূর থেকে চিৎকার করে বললেন, করো না, এমন কিছু করো না, যা করেছ অনেক বেশি। এই মাতালকে যদি এভাবে মারো, তাহলে সে তার কর্মের ফলের পরিণতি কি বুঝবে না। কিন্তু আমির সাহেবের ননসেন্স শোনার সময় আমার নাই। লাইটা জ্বালিয়ে দিলাম রেহমানের চিঠিটায়। চিঠিটা ফেলে দিলাম ফুয়েরগোর উপর। ধাও ধাও করে আগুন জ্বলে উঠল। একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমি দূরে কোথায়। কোথায় যেন গিয়ে পড়লাম। অস্পষ্ট মনে ছিল চিৎকার চেঁচামেচি, আর প্রাণ বাঁচানোরা হাহাকার। ফুয়েরগো খতম, ফুয়েরগো খতম। কিন্তু আমার জ্বালা কি নিভল? নেভেনি। এক একটা কথা মনে করার সাথে সাথে বারবার সেই দিন, সেই মুহূর্ত আমার মনে পড়েছিল। আমার একটামাত্র দোস্ত রেহমানের কথা। আসলে সত্যি কথা বলতে, যে যখন কারো ডিপ্রেশন কন্ডিশন থাকে, এবং যখন সে ডিপ্রেস কন্ডিশনে কেউ কারো সাহারা পায়, কেউ কারো সাহায্য পায়, কেউ কারো কাছ থেকে মানসিক শক্তি পায়, তারা হয় সবচেয়ে বেশি আপন। তারা কাছে আসলে মনে হয় যে সব ধরনের অন্ধকার দূরে সরে গেছে। সব অন্ধকারকে দূরে ঠেলে দরজা খুলে হয়তো আলোর মুখ দেখা যাবে। সেই সব জিনিসগুলোই আশার আলো দেখায়, দরজা খোলার শক্তি দেয়। আসলে ফুয়েরগোকে মারার উদ্দেশ্যটাই মেইন না। মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা মনে করি, যে তার বন্ধু যে রেহমানি ছিল, জাহিদ ভাইয়ের, সেই বন্ধুটাকে আসলে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে সেটার ব্যাপারে আমি জানব না, সেই ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু এতটুকু বুঝতে পারছি যে জাহিদ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তার পছন্দের সময়টুকু আর কাটছিল না ঠিকমতো। আসলে ভালো দোস্ত থাকলে যা হয়, খুনসুটি সময়গুলোকে সবচেয়ে বেশি মিস করা হয়। সারাদিন যখন কারো সাথে থাকা হয়, তার ব্যাপারে জানা হয়, সে যদি মুহূর্তেই আপনার সামনে থেকে চলে যায়, আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। সেই মুহূর্তে রেহমানি আসলে তার খুব কাছের মানুষ ছিল, যাকে হারানোর বেদনায় ফুয়েরগোকে জাহিদ ভাই ইচ্ছা করেই খুঁজেছে। আমির সাহেব দিচ্ছেন তো সব জায়গায়, কারণ আমির সাহেব জান না তার দিয়ে কোনো খারাপ কাজ হোক। সেটাই মিন করতে চেয়েছিলেন জাহিদ ভাই, সেভাবেই মিন করতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার।
আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।